This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সৌরভ, আমরা সরাসরি সেই শুনানি শুনছিলাম এই মুহূর্তে, এবং এক্ষেত্রে এক কথায় বলতে গেলে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে যথেষ্টই অসন্তোষ প্রকাশ করতেই শোনা গেল বিচারপতিকে। শুধু তাই নয়, সাগর দত্তর বিষয়টিও এক্ষেত্রে, সাগর দত্ত হাসপাতালের বিষয়টি উঠল, এবং স্পেসিফিক্যালি এখানে তিনি বলছেন যে রাকেশ ত্রিবেদী যে কোনো বেড না পায়, কোনো ডাক্তার না থাকার মৃত্যু হয়েছে। অভিযোগ তো ভয়ঙ্কর, কি বলবে? একেবারেই সাগর দত্ত মেডিকেল কলেজের যে ঘটনা ছিল সেখানে যা প্রথম প্রাথমিকভাবে যে তথ্য উঠে এসেছিল তাতে ডেঙ্গি আক্রান্ত এক মহিলা সেখানে ভর্তি ছিলেন এবং তাকে খুব খারাপ অবস্থায় আনা হয়েছিল। শেষ মুহূর্তে সিপিআর দিয়েও তাকে বাঁচানো যায়নি, এই বিষয়টা উঠে এসেছিল। যদিও এদিন হিয়ারিংয়ে রাজ্য সরকারের তরফে যিনি ছিলেন তিনি কিন্তু স্পষ্টই বলেন যে এই রোগিনী আনঅ্যাটেন্ডেড ছিল। অনিকেত, কি বলবে কোনটা? সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনা রাজ্য সরকারের আইনজীবী যে বিষয়টা বললেন যে এই রোগিনী আনঅ্যাটেন্ডেড ছিলেন। যদি আমরা যে ভার্সনটা শুনেছিলাম, তোমরা যে কথা আমাদেরকে জানিয়েছিলে তাতে তোমরা বলেছিলে যে একবারে শেষ মুহূর্তে আনা হয়েছিল, কিছু করার ছিল না, সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা হয়। কি বল? রুগী 3টের কাছাকাছি সময় এসেছিল, রুগীকে অ্যাডমিট করা হয়েছিল। তাহলে অ্যাডমিট যখন কেউ করে স্বাভাবিকভাবেই রুগীকে দেখেই অ্যাডমিট করেছে। দ্বিতীয়ত হচ্ছে, যদি সাগর দত্তের সিসিটিভি ফুটেজ ক্যামেরা দেখে তাহলে তারা দেখতে পাবে ওয়ার্ডের যে করিডোরে যেটুকু সিসিটিভি ক্যামেরার মধ্যে আছে সেখানে দেখতে পাবে হাউস স্টাফ থেকে শুরু করে পিজিটিরা তাকে বিভিন্ন সময় অ্যাটেন্ড করেছে। ফলে এই কথাটা সর্বব্য মিথ্যে কথা, ভুল কথা। যে জায়গাটা আসছে না, যে জায়গাটা আসা উচিত ছিল আমার মনে হয় সুপ্রিম কোর্টেও, সেটা হচ্ছে এইটা যে এই ধরনের একটা মৃত্যু যখন হয়, কেন মৃত্যু হলো? তাহলে একটা ফিভার উইথ আননোন অরিজিন নিয়ে রুগী আসছে, তার ক্রিটিক্যাল কন্ডিশন তৈরি হচ্ছে, শ্বাসকষ্ট শুরু হচ্ছে, তাকে ওয়ার্ডের থেকে অক্সিজেন এবং এনআরবিএম দেওয়া শুরু হয়েছিল, সেটা জুনিয়র ডাক্তাররাই করেছিল। তারপর যে জায়গাটা থাকলো সেটা হচ্ছে যে সিসিইউ বেড। তাহলে সিসিইউ বেড কেন থাকলো না? সিসিইউ বেডের অপ্রতুলতা কেন? তাহলে এই ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে সমস্যা, সেই সমস্যাটাকে হাইড করে শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা নেই বলে, জুনিয়র ডাক্তার যদি ওই জায়গায় 100 জন মজুদ থাকতো তাহলেও এই রোগীকে হয়তো বাঁচানো যেত কি যেত না সন্দেহ আছে। যদি ইনফ্রাস্ট্রাকচারগত ত্রুটি, যে জায়গাটার জন্য আমার মনে হয় যে রুগীকে বাঁচানো গেল না, তাহলে এই ইনফ্রাস্ট্রাকচারগত যদি সমস্যা না থাকতো তাহলে হয়তো একটা চেষ্টা করা যেত। তাহলে ইনফ্রাস্ট্রাকচারগত যদি সমস্যা থেকে থাকে তাহলে ওখানে যদি 1000 জন রুগী জুনিয়র ডাক্তার থাকতো তাও হয়তো এই সমস্যার সমাধান হতো না। তাহলে যেটা অ্যাভয়েড যে জায়গাটা আসা উচিত ছিল সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারগত যে ত্রুটি, সেই জায়গাটা আসা উচিত ছিল। ইনভেস্টিগেশনের পার্টে মেডিকেল কাউন্সিলের 4 জন সদস্যের নাম যারা ঘটনাস্থলে ছিলেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন তোমাদের আইনজীবী জানিয়েছেন, এবং সিনিয়র চিকিৎসকদের যিনি আইনজীবী রয়েছেন করুণানন্দী তাদেরও এই সাবমিশন দিয়েছেন, এবং সেটা একটা রিফ্লেকশনও দেখা গেল পর্যবেক্ষণে। ফাইনাল রিপোর্ট প্রকাশ্যে আসবে। এই বিষয়টা নিয়ে তোমাদের আমরা আমাদের লয়ারের কাছে বলেছিলাম যে ক্রাইম সিন যে জায়গাটা নিয়ে টেম্পার হয়েছে, এবং আমরা এর আগেও বলেছি যে সিবিআই তদন্ত করুক, সেই তদন্ততে যে বা যারা দোষী উঠে আসবে সেই তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন চলছে, সেই জায়গা থেকে যে তদন্তের মাধ্যমে যা উঠে আসবে সেটা উঠে আসবে। এই নিয়ে আমাদের কিছু নতুন করে কিছু বলার নেই। তাহলে সেই জায়গা থেকে আজকে যদি সুপ্রিম কোর্টের মনে হয় যে এই যারা ব্যক্তি ছিল এদেরকে সাসপেন্ড করা অবিলম্বে প্রয়োজন, তাহলে করতে হবে। এই 4টে নাম কারা মনে হয়? 4টে নাম কারা? না, এখনো আমরা এইটা পার্টটা পাইনি, অর্ডারটা দেখে বলবো। যাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল বেগুনি জামা, লাল জামা, হতে পারে, কিন্তু 4টে নাম সম্পর্কে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। আমরা আমাদের ওখানে যে লিগ্যাল টিম আছে তাদের সাথে কথা বলে আপনাদের সন্ধ্যা প্রেস কর্মবিরতি নিয়ে আমরা এক্ষুনি বসে আমাদের কর্মবিরতি সম্পর্কে যাবতীয় যা সিদ্ধান্ত আমরা রাখবো। আমাদের দিক থেকে এসেনশিয়াল সার্ভিস, সব রকম সার্ভিসে যোগ দেওয়ার বিষয়টা তো জোর দেওয়া হলো, আইপিডি ওপিডি সব সার্ভিসে যোগ দেওয়ার প্রসঙ্গটা আবারও তুললেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। কি ভাবে দেখছেন এই? আমরা যে জায়গাটা বারবার চাইছি যে কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশনের মাধ্যমে কেন আমরা কর্মবিরতি করছি। আমি এবার একবার সাগর দত্ত হাসপাতালের সামনে যাব, সেখানে আমার সহকর্মী সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, রাকেশ দ্বিবেদীর এই যে অভিযোগ কোনো বেড না পাওয়ার জন্য এবং রোগী আনঅ্যাটেন্ডেড ছিলেন, আনঅ্যাটেন্ডেড থাকার কারণে মৃত্যু, এই অভিযোগে তারা কি বলছেন, তাদের কি রিয়াকশন?
একদমই, আমি যারা এখানে জুনিয়র চিকিৎসক রয়েছে তাদের কাছে সরাসরি চলে যাব যে সুপ্রিম কোর্টে যে বক্তব্য আনঅ্যাটেন্ডেড বিষয়টি উঠে এসছে, আজকে সুপ্রিম কোর্টে যে হিয়ারিং ছিল সেখানে আনঅ্যাটেন্ডেড বিষয়টি উঠে এসছে এবং সেখানে বলা হচ্ছে যে রোগীর পরিবার এবং রোগীকে আনঅ্যাটেন্ড করাতেই গোটা ঘটনা। কি বলবেন? দেখুন, আমি মহামান্য সুপ্রিম কোর্টের যে হিয়ারিং চলছিল সেখানে এটি সুপ্রিম কোর্টে আমাদের সরকার পক্ষের উকিল হয়তো সেটা বলে থাকতে পারে, কিন্তু সেখানে কতগুলো ইনফরমেশানে কতগুলো ভুল ছিল। আমাদের যে এখানে যে ঘটনাটা ঘটেছিল সেখানে একজন 29 বছর বয়সী রোগিণী ছিলেন, সেখানে বলা হচ্ছে মেল পেশেন্ট, আরও অনেক বিষয় যেগুলো টেকনিক্যালি ভুল। আর আমি একটু আগেই বললাম যে আমাদের পেশেন্টের পেশেন্টকে ভর্তি হওয়ার 2 মিনিটের মধ্যে অ্যাটেন্ড করা এবং যাবতীয় প্রোটোকল মেনে ম্যাক্সিমাম ট্রিটমেন্ট প্রোভাইড করা এবং একটা 4-5 জন একটা জুনিয়র ডক্টরের টিম সে পেশেন্টকে সবসময় যাবতীয় তার পর্যাপ্ত ট্রিটমেন্ট নার্সিং সুবিধা সহ সমস্ত কিছু সবসময় দিয়েছে এবং সেটা সিসিটিভি দ্বারা ডকুমেন্টেড। এরপরে এই জিনিসটা নিয়ে আলোচনা করা, এটা আমার খুব মনে হচ্ছে যে এটা রাজ্য সরকারের একটা কদর্য ভূমিকা, কারণ এই জিনিসটা করা উচিত না। কারণ যে তথ্যটা সত্যি নয়, যে তথ্যটা ভুল, সে তথ্যটা দিয়ে জুনিয়র ডক্টর যারা অনেক ছোট হয় বয়সে কিন্তু তারা দিনের শেষে ডাক্তার, তাদেরকে কালিমালিপ্ত করা হচ্ছে বলে আমার মনে হয়। আচ্ছা, এই যে বিষয়টা অভিযোগের আগের দিনও যারা রোগীর পরিবার ছিল তারাও এই অভিযোগটা এনেছিলেন, আজকেও সুপ্রিম কোর্টে এই বিষয়টি তোলা হচ্ছে। গোটা ঘটনা কোথাও কি জুনিয়র ডক্টরদের যে আন্দোলন সেটাকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য কি? দেখুন, আমি একটা জিনিস বলতে পারি, এই বিষয়টাই এর পিছনে যদি কোনো রাজনৈতিক বা কোনো অন্য কোনো উদ্দেশ্য থাকে সেটা আমার জানা নেই, কিন্তু আমি যেটা মনে করি যে একজন রোগীর মৃত্যু সবসময় দুর্ভাগ্যজনক। ডাক্তার হিসেবে আমাদেরকে, জুনিয়র ডক্টর হিসেবে, সিনিয়র ডক্টর হিসেবে আমাদেরকে সবসময় সেই পার্টটা দেখতে হয়, এটা যেমন ঠিক সেই জিনিসটাতে আমরা সমব্যথী হই, কিন্তু আমাদের ট্রিটমেন্ট চালিয়ে যেতে হয়। আমরা কিন্তু একটা রোগীকে সবসময় যে বাঁচিয়ে তুলতে পারি এটা সম্ভব হয় না, কারণ মেডিকেল সায়েন্সের লিমিটেশনস আছে, সেটা আমরা জানি। সেই সময় পেশেন্ট হয়তো অনেক সময় ভেঙে পড়ে, সেই জিনিসটা মানতে পারে না। তারা সেই সময়কার পরিস্থিতির কথা বলছেন এবং পরিকাঠামোর বিষয়টাও উল্লেখ করছেন এবং বলছেন গোটা বিষয়টা ক্যামেরা সার্ভিলেন্সের মধ্যে আছে, ফলে তারা সেই বিষয়টা তাদের মতন করে চ্যালেঞ্জ করেন। ধন্যবাদ সায়ন্ত।